So welcome everybody. So আমরা আজকে চ্যাপ্টার 14 of this book এখান থেকে শুরু করব। The name of the chapter is working capital policy. এই working capital policy in detail জানবো আজকে। So first of all, working capital policy, what does it mean? So এক কথায় যদি আমরা বলি, working capital is the investment in current assets. Current assets already you know the short term asset. So it includes the cash, marketable securities, inventory, account receivables. These are the examples of current assets, and when we talk about working capital, that means total investment in current assets is the working capital. আমরা working capital বলতে তাহলে কি বুঝবো? শর্ট টার্ম অ্যাসেট বা ইনভেস্টমেন্ট ইন কারেন্ট অ্যাসেট। ইউ গট দি পয়েন্ট। এখন এই ওয়ার্কিং ক্যাপিটালকে আমরা দুইভাবে বলতে পারি, গ্রস ওয়ার্কিং ক্যাপিটাল আর একটা হলো নেট ওয়ার্কিং ক্যাপিটাল। গ্রস ওয়ার্কিং ক্যাপিটাল বললে টোটাল কারেন্ট অ্যাসেটকে বুঝবো, আর নেট ওয়ার্কিং ক্যাপিটাল বলতে আমরা কারেন্ট অ্যাসেট মাইনাস কারেন্ট লায়াবিলিটিস এটাকে বুঝবো। তাহলে তোমাকে যদি বলা হয় হোয়াট ইজ নেট ওয়ার্কিং ক্যাপিটাল, তুমি কি বলবে? কারেন্ট অ্যাসেটস মাইনাস কারেন্ট লায়াবিলিটিস, অথবা the difference between current assets and current liabilities. That is called net working capital. You got the point? তাহলে ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট বলতে আমরা কি বুঝবো? ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট বলতে আমরা বুঝবো দ্য ম্যানেজমেন্ট অফ শর্ট টার্ম অ্যাসেটস অ্যান্ড লায়াবিলিটিস। দ্য ম্যানেজমেন্ট অফ শর্ট টার্ম অ্যাসেটস অ্যান্ড লায়াবিলিটিস। শর্ট টার্ম অ্যাসেট এবং লায়াবিলিটিসগুলি কিভাবে আমরা ম্যানেজ করব, সো সেগুলি হলো আমাদের ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট। শর্ট টার্ম অ্যাসেট ম্যানেজমেন্ট বলতে ইনভেস্টমেন্ট, কোথায় আমরা শর্ট টার্মে ইনভেস্ট করব এটা। আর শর্ট টার্ম লায়াবিলিটি ম্যানেজমেন্ট বলতে আমাদের ফাইন্যান্সিং সোর্সেস, হোয়াট আর দ্য ডিফারেন্ট শর্ট টার্ম সোর্সেস অফ ফাইন্যান্সিং, এবং এই দুইটি বিষয় হাউ টু ম্যানেজ। সো দ্যাট ইজ দ্য পার্ট অফ ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট। তাহলে আমরা কয়েকটি বিষয় জানলাম, কিন্তু দেখো, এক নম্বর হলো ওয়ার্কিং ক্যাপিটাল কি, ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট কি, এবং এই ওয়ার্কিং ক্যাপিটাল দুইভাবে বলা যায়, একটি হলো গ্রস ওয়ার্কিং ক্যাপিটাল আর একটি হলো নেট ওয়ার্কিং ক্যাপিটাল। গ্রস ওয়ার্কিং ক্যাপিটাল বলতে টোটাল কারেন্ট অ্যাসেটস, নেট ওয়ার্কিং ক্যাপিটাল বলতে দ্য ডিফারেন্স বিটুইন কারেন্ট অ্যাসেটস এন্ড কারেন্ট লায়াবিলিটিস। বুঝছো? জি স্যার। ওকে, তাহলে আমরা একটা রেশিও জানি, যে রেশিওটার নাম হলো কারেন্ট রেশিও। কারেন্ট রেশিওর ফর্মুলাটা কি মনে আছে তোমাদের? কারেন্ট অ্যাসেটস ডিভাইডেড বাই কারেন্ট লায়াবিলিটিস। আচ্ছা, তাহলে এখন প্রশ্ন হলো যে ওয়ার্কিং ক্যাপিটাল যেহেতু কারেন্ট অ্যাসেটস, কারেন্ট লায়াবিলিটিস এগুলি নিয়ে ডিল করে, তাহলে এই রেশিও দিয়ে আমরা কি বুঝি? কারেন্ট অ্যাসেটস ডিভাইডেড বাই কারেন্ট লায়াবিলিটিস। এই রেশিওটা এই কারণে ইম্পর্টেন্ট, কারণ এটা কারেন্ট অ্যাসেট বাই কারেন্ট লায়াবিলিটিস করলে যে রেজাল্ট পাই আমরা, মনে করো কত পেলাম? 1.5। কারেন্ট অ্যাসেট ডিভাইডেড বাই কারেন্ট লায়াবিলিটিস, কত রেজাল্ট পেলাম? 1.5। এ দিয়ে কি বোঝা যায়? এ দিয়ে বোঝা যায় যে আমার কাছে 1.5 টাকা, মানে 1.5 টাকা কারেন্ট অ্যাসেট রয়েছে, এবং আমার লায়াবিলিটিস রয়েছে 1 টাকা। তার মানে 1 টাকা আমার কাছে লোকজন পাবে, আর আমার কাছে সেটা পেমেন্ট করার মতো কি পরিমাণ আছে অ্যাসেট? 1.5 টাকা আছে। তাহলে অবস্থা কি ভালো না খারাপ? অবস্থা মোটামুটি ভালো, কারণ লোকজন পাবে 1 টাকা, আর আমার কাছে রয়েছে 1.5 টাকা। লোকজন পাবে 100 টাকা, আমার কাছে রয়েছে 150 টাকা। তাহলে ওই টাকা পেমেন্ট করেও আমার কাছে 50 টাকা বেশি আছে। তাহলে অবস্থা ভালো না খারাপ? হ্যাঁ,
খারাপ বলা যায় না, কারণ বেশি আছে। কারেন্ট রেশিও ইন্ডিকেট, এই যে আমরা বললাম কারেন্ট রেশিও দিয়ে আমরা কি বুঝতে পারি আমাদের কারেন্ট লায়াবিলিটি ম্যানেজমেন্ট এবিলিটি কেমন, কতটুকু আমাদের পেমেন্ট এবিলিটি রয়েছে সেটি আমরা এখান থেকে বুঝতে পারি। কথা বুঝছো? এই শুনতে পাচ্ছ? জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। হুম, শুনতে পাচ্ছি স্যার। ওকে ফাইন। তো এরপরে আমরা দেখব ক্যাশ বাজেট। ক্যাশ বাজেট বলতে আমাদের ক্যাশ ইনফ্লো, ক্যাশ আউটফ্লো, মানে কিভাবে আমরা খরচ করব, মানে ফান্ড থেকে আসবে, লিকুইডিটি পজিশন, এই সবগুলি মিলিয়ে হলো আমাদের ক্যাশ বাজেট। মানে বাজেট তো আমরা বুঝি যে, আর ক্যাশ বাজেট বলতে ক্যাশ খরচের যে প্ল্যানিং, তোমার ক্যাশগুলি কোন কোন সোর্স থেকে আসবে, কিভাবে আসবে, কিভাবে খরচ করবে। ক্যাশ আসা হলো ইনফ্লো এবং খরচটা হলো আউটফ্লো। তাহলে আমরা কোন কোন সোর্স থেকে পাচ্ছি, কোন কোন ইনফ্লো এবং কোন কোন খাতে খরচ করছি বা আউটফ্লো, এটা কিভাবে ম্যানেজ করব সেটা হলো ক্যাশ বাজেট। তার মানে মনে করো তোমার এক মাসে ক্যাশ তোমার কাছে ইনফ্লো হলো 500 টাকা, মানে হাত খরচ মনে করো, এবং এই 500 টাকার মধ্যেই তোমার খরচ করতে হবে, না হলে তো তুমি টাকা কোথায় পাবে। ইনফ্লো যদি হয় 2000 টাকা, তখন তুমি 2000 খরচ করতে পারো। তার মানে ইনফ্লো এবং আউটফ্লোর মধ্যে একটি কি খরচের ম্যানেজমেন্ট, এবং এই প্ল্যানিংটাই হলো ক্যাশ বাজেট। লাস্ট অফ অল আমরা আরেকটি টার্ম নিয়ে আলাপ করব, সেটি হলো ওয়ার্কিং ক্যাপিটাল পলিসি। ওয়ার্কিং ক্যাপিটাল পলিসি ইন্ডিকেটস the target level for each current asset account. কি বললাম? The target level for each current asset account. And secondly, how the current asset will be financed. How the current asset will be financed. What does working capital policy mean? Policy বলতে কি বোঝায়? তুমি বলবে দুইটা বিষয় কি কি? The target level for each current asset account. কারেন্ট অ্যাসেটের টার্গেট লেভেলটা কি, আর সেকেন্ডলি এই লেভেল অফ টার্গেট এটা কিভাবে ফাইন্যান্স করব, হাউ কারেন্ট অ্যাসেট উইল বি ফাইন্যান্স। মানে টার্গেট লেভেলটা সেট করা এবং এই পরিমাণ কিভাবে আমরা ফাইন্যান্স করব সেটা নিয়ে প্ল্যান করা, এই টোটালটাই হলো ওয়ার্কিং ক্যাপিটাল পলিসি। ইউ গট দি পয়েন্ট? The working capital policy indicates the target level for each current asset account and how the current assets will be financed. কিভাবে এটি আমরা ফাইন্যান্স করব এই নিয়ে ডিল করব। সবাই বুঝছো? বুঝো নাই? এই শুনতে পাচ্ছ তো? জি স্যার। ওকে, তাহলে এবারে আমরা দেখব যে ওয়ার্কিং ক্যাপিটাল সাইকেল। ওয়ার্কিং ক্যাপিটাল সাইকেল বলতে কি বোঝায়? আমরা যেহেতু ওয়ার্কিং ক্যাপিটাল নিয়েই আলাপ করছি, ওয়ার্কিং ক্যাপিটালের অনেকগুলি টার্ম জানলাম, এরপরে সাইকেল জানলাম। সাইকেল তো আমরা বুঝি যে এটা চক্রাকারে থাকে, যেটা এখানে ওয়ার্কিং ক্যাপিটাল সাইকেল বলতে ক্যাপিটালের সাইকেলটা কিরকম, শুরুটা কোথায় আর শেষ কোথায়, ওয়ার্কিং ক্যাপিটালের শুরু কোথায়, শেষ কোথায়। তো এখন দেখো যে একটি ফার্ম যখন প্রোডাকশন শুরু করে, প্রোডাকশন শুরু করার জন্য তার কি দরকার? র ম্যাটেরিয়ালস। র ম্যাটেরিয়ালস কোথায় পায়? পারচেস করে, কিনে। কেনাটা হয় বাকিতে না ক্যাশে? বাকিতে।
বিজনেস ওয়ার্ল্ডে ক্যাশ ট্রানজেকশন কম, all transactions or maximum transactions are on credit, মানে বাকিতে বেশিরভাগ ট্রানজেকশন হয়। তাহলে র মেটেরিয়ালস কিনলাম বাকিতে, তারপরে মানে এটা হলো স্টার্টিং পয়েন্ট, তারপরে এটা প্রোডাকশনে গেল, প্রোডাকশনের পরে এক পর্যায়ে গিয়ে ফিনিশড হলো, মানে ফিনিশড গুডস। আফটার দ্য ফিনিশড গুডস ইজ রেডি, ইট উইল বি সোল্ড আউট, এটি বিক্রি হবে। এখন সেলটাও হবে আবার বাকিতে অন ক্রেডিট। সেল করার পরে ক্যাশ কালেকশন করতে হবে, কারণ বাকিতে বিক্রি হয়েছে, আবার ক্যাশ কালেক্ট করতে হবে। যেন ক্যাশ কালেকশন হয়ে গেল, আবার কি করব, র মেটেরিয়ালস কিনবো, আবার প্রোডাকশন করবো। এইটা একটা সাইকেল, কারণ কি এটা আবার চলতে থাকে, আবার সেম কাজগুলি চলতে থাকে। তেমন it starts from the purchasing of raw materials, then going for production, selling the finished goods, and again collect the cash, then again purchase the raw materials, go for production. এটাই হলো সাইকেল। তাহলে ওয়ার্কিং ক্যাপিটাল সাইকেলটা শুরু হবে পারচেজিং র মেটেরিয়ালস থেকে এবং শেষ হবে কালেকশন অফ ক্যাশ। কথা বুঝছো? শুনছো স্যার, কি বুঝছি বলছি? স্যার। ওয়ার্কিং স্যার। ক্যাপিটাল, তাহলে ওয়ার্কিং ক্যাপিটাল সাইকেলের ফার্স্ট পার্টটা কি? ফার্স্ট পার্টটা হলো কি? পারচেজিং অফ র মেটেরিয়ালস। সেকেন্ড পার্ট কি? র মেটেরিয়ালস কেনার পরে প্রোডাকশনে যাবে, তারপরে কি? ফিনিশড হয়ে গেল প্রোডাকশন, তারপরে সেল, তারপরে কালেকশন অফ ক্যাশ। তাহলে এই যে সাইকেল, এটাকে আমরা বলছি ওয়ার্কিং ক্যাপিটাল cycle. The length of time from the payment of the purchase of raw material to manufacture a product until the collection of account receivable associated with the sale of the product, এটাকে বলা হয় এই ওয়ার্কিং ক্যাপিটাল সাইকেলের আরেকটি নাম হচ্ছে, সেটা হলো ক্যাশ কনভার্সন সাইকেল। তার মানে এটাকে আমরা ক্যাশ কনভার্সন সাইকেলও বলতে পারি। কি বলতে পারি? ক্যাশ কনভার্সন কনভার্সনাল সাইকেল। সাইকেল। যাদের সামনে বই আছে দেখো 576। স্যার 4 নাম্বারটা দা ক্যাশ জি জি কনভার্সনাল সাইকেল। জি 576। ক্যাশ কনভার্সন সাইকেল কাকে বলে? শর্টলি লেখাও আছে দেখো, দ্য লেংথ অফ টাইম, কি পরিমাণ সময় দরকার হয় ফ্রম দ্য পেমেন্ট অফ পারচেজ অফ র মেটেরিয়ালস, র মেটেরিয়ালস কেনা থেকে শুরু, আগেই তো বলছিলাম, টু ম্যানুফ্যাকচার আ প্রোডাক্ট until the collection of account receivable associated with the sale of the product. এই টোটাল কাজ করতে, এই টোটাল কাজগুলি শেষ হতে যে লেংথ অফ টাইম, মানে যেই সময় দরকার, কি কি কাজ? পারচেজ অফ র মেটেরিয়ালস, দেন ম্যানুফ্যাকচার অফ দ্য প্রোডাক্ট, সেল অফ দ্য প্রোডাক্ট, অ্যান্ড কালেকশন অফ অ্যাকাউন্ট রিসিভেবল। এবং এর জন্য যে সময় দরকার হয়, দ্য লেংথ অফ টাইম রিকোয়ার্ড to complete the cycle, that is the cash conversion cycle. বুঝছো? বুঝো নাই কথা? জি স্যার। এরপরে আসি আমরা ওয়ার্কিং ক্যাপিটাল ইনভেস্টমেন্ট। অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজ অফ শর্ট টার্ম ফাইন্যান্স 582। এটা কত পেজে? 582 অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজ অফ শর্ট টার্ম ফাইন্যান্সিং।
Advantage and disadvantage of short-term financing. Short-term financing, you know, financing from the short-term sources. এই শর্ট টার্ম সোর্স থেকে ফাইন্যান্স করলে, ফাইন্যান্স বলতে রেজিং ফান্ড, ফান্ড কালেক্ট করলে কি কি সুবিধা অসুবিধা রয়েছে। কিন্তু তুমি যদি 1 মাস 2 মাস 6 মাস এই টাইমের জন্য যদি ফাইন্যান্স করো বা লোন নাও, সেক্ষেত্রে তোমার হোয়াট আর দ্য বেনিফিটস, বেনিফিট অর অ্যাডভান্টেজেস, সেটা আমরা দেখব। ফার্স্ট অফ অল স্পিড, কয়েকটা পয়েন্ট আছে দেখো, স্পিড, ফ্লেক্সিবিলিটি, কস্ট অ্যান্ড রিস্ক, এই 4টা পয়েন্ট আমরা আলাপ করি। স্পিড বলতে শর্ট টার্ম ফাইন্যান্সিং এর স্পিড হাই। স্পিড হাই বলতে তুমি যদি দুইটা কম্পেয়ার করি, মনে করো লং টার্ম 5 বছরের জন্য লোন নিবে, তার মানে কি এটা হলো লং টার্ম, আর একটা হলো 6 মাসের জন্য লোন নিবে, এটা হলো শর্ট টার্ম। এই দুইটার মধ্যে কোনটা সহজে পেয়ে যাবে, মানে স্পিড বেশি কোনটা, সেটা আমরা বললাম শর্ট টার্মের স্পিড বেশি। তার মানে 6 মাসের লোনটা তুমি সহজে পেয়ে যাবে, আগেই পেয়ে যাবে, আর 5 বছরের লোনটা পাওয়ার জন্য আরো সময় বেশি লাগবে। তাহলে the speed of short term financing is greater than that of in long term financing. It is speedy. তোমার এখানে জটিলতা কম, তাহলে এটা শর্ট টার্মের একটা অ্যাডভান্টেজ। শর্ট টার্ম ফাইন্যান্সিং এর একটি অ্যাডভান্টেজ হলো ইউ আর গেটিং দ্য ফাইন্যান্সিং উইথ হাই স্পিড, সহজে তাড়াতাড়ি তুমি এটা পেয়ে যাচ্ছ। ব্যাংক থেকে লোন নিবে 6 মাসের জন্য, অ্যাপ্লাই করেছো, ব্যাংক অ্যাপ্রুভ করলো, টাকা পেয়ে গেলে, খুব তেমন কোনো জটিলতা হলো না এখানে, তাহলে স্পিড ইজ হাই। আর লং টার্ম 5 বছরের জন্য লোন নিবে, এটা দেখা যাবে অনেক জটিলতা আছে, তোমার মর্টগেজ আছে কিনা, তুমি যে লোন নেবে তোমার সিকিউরিটি কি, এগুলি দেখে এগুলি যাচ করে করতে করতে তোমার হয়তো কয়েক মাস সময় লাগলো এই লোনটা পাওয়ার জন্য, তার মানে স্পিড অনেক বেশি। তাহলে আমরা বলতে পারি শর্ট টার্ম ফাইন্যান্সিং এর স্পিড বেশি এবং সহজে পাওয়া যায়, এটা হলো একটা অ্যাডভান্টেজ। সেকেন্ডলি কি বললাম, ফ্লেক্সিবিলিটি। ফ্লেক্সিবিলিটি বলতে কি বোঝায়, হোয়াট ইজ ফ্লেক্সিবল, হুইচ ক্যান বি মুভ ইজিলি, যেটা সহজেই মুভ করা যায়, সেটি হলো ফ্লেক্সিবল। দেখেন ফ্লেক্সিবিলিটি এখানে বেশি, তার মানে কি তুমি লোন নিয়েছো 6 মাসের জন্য, যে ব্যাংক থেকে 6 মাস পরে লোনের মেয়াদ শেষ, পেমেন্ট করে দিবে, তারপরে যদি ভালো লাগে এখান থেকে আবার নিবে, না নিলে অন্য জায়গাতে যাবে, তেমন ইউ আর ফ্লেক্সিবল, ইউ ক্যান টেক লোন ফ্রম দিস ব্যাংক এগেইন or you can go for search for another bank. তার মানে you have flexibility, তোমার ফ্লেক্সিবিলিটি রয়েছে, তুমি এখান থেকে আবার লোন নিবে না, কোথায় যাবে। আর 5 বছরের জন্য লোন নিলে তোমার তো ফ্লেক্সিবিলিটি নাই, কারণ কি 5 বছর তোমার এখানেই থাকতে হবে, অন্য জায়গায় যাওয়ার তো আর সুযোগ নেই, বুঝছো। আসসালাম।
তো যেটা বলছিলাম আমরা, ফ্লেক্সিবিলিটি হলো তুমি এইখান থেকে লোন নিতে পারো, আবার অন্য জায়গাতে যেতে পারো, সেই সুযোগ তোমার রয়েছে। আর লং টার্ম লোন নিয়েছে মানে কি, ইউ ডোন্ট হ্যাভ এনি ফ্লেক্সিবিলিটি। 5 বছর শেষ হবে, এর আগে তো আর তোমার অন্য কোথাও যাওয়ার সুযোগ নেই। এখানে তুমি ফিক্সড হয়ে গেলে, আর কোথাও যাওয়ার সুযোগ নেই। এটা হলো ফ্লেক্সিবিলিটি। শুনছো? এই শুনতেছো? জি স্যার, শুনতেছি স্যার। তাহলে থার্ড পয়েন্টে আসি আমরা, কস্ট। কস্ট কোনটার বেশি কোনটার কম, এটা যদি আমরা কম্পেয়ার করি শর্ট টার্ম এবং লং টার্মের সাথে, সেক্ষেত্রে আমরা দেখব যে কস্ট অফ শর্ট টার্ম ফাইন্যান্সিং ইজ লোয়ার। শর্ট টার্ম ফাইন্যান্সিং এর কস্ট কম। তার মানে তুমি যদি 6 মাস বা 1 বছরের লোন নাও, এর কস্ট পড়বে কম। কম বলতে কত? মনে করো 4%, 5% ফর এক্সাম্পল। আর তুমি যদি লং টার্মের জন্য লোন নাও, সেক্ষেত্রে দেখা যাবে কস্ট পড়ে গেছে আরো 2% বেশি, 6, 7, 8 এরকম। তাহলে আমরা বলতে পারি কস্ট শর্ট টার্ম ফাইন্যান্সিং এর কম, অন্যদিকে লং টার্ম ফাইন্যান্সিং এর কস্ট বেশি। তাহলে সেক্ষেত্রে এটা একটা অ্যাডভান্টেজ অফ শর্ট টার্ম ফাইন্যান্সিং, যে কস্ট ইজ লোয়ার। আর লাস্ট পয়েন্ট হলো রিস্ক। রিস্ক যদি আমরা কম্পেয়ার করি, সেক্ষেত্রে আমরা দেখব শর্ট টার্ম ফাইন্যান্সিং এর রিস্ক বেশি, আর লং টার্ম ফাইন্যান্সিং এর রিস্ক কম। তার মানে কি, তুমি যদি শর্ট টার্মের লোন নাও, সেক্ষেত্রে তোমার হয়তো 6 মাস 1 বছর পরে তোমার লোনের মেয়াদ শেষ হয়ে গেল। সো ইউ নিড টু থিঙ্ক অ্যাবাউট অ্যানাদার ফ্রেশ লোন। তার মানে একটি লোন শেষ হয়ে গেল, আবার লোন নেওয়া, আবার জটিলতা রয়েছে, লোন আবার পাবে কিনা। তার মানে ইট ইজ রিস্কি ইন কেস অফ শর্ট টার্ম ফাইন্যান্সিং আর শর্ট টার্ম লোন। ইট ইজ রিস্কি, কারণ তাড়াতাড়ি মেয়াদ শেষ হয়ে গেল, আবার লোন পাবে কিনা, রেট বাড়লো কমলো কিনা, সো এগুলির কারণে ইট ইজ রিস্কি। বাট ইন কেস অফ লং টার্ম ফাইন্যান্সিং, তুমি তো 5 বছরের জন্য লোন নিয়ে রেখেছো, এই 5 বছরে আর কোনো টেনশন নাই, তো সেক্ষেত্রে এটা লেস রিস্কি, এটা রিস্ক কম। তাহলে শর্ট টার্ম ফাইন্যান্সিং এর রিস্ক বেশি এবং লং টার্ম ফাইন্যান্সিং এর রিস্ক কম। যদিও কস্ট আবার লং টার্মে বেশি, সেটা তো আগে আমরা আলাপ করলাম। তার মানে রিস্কের কম্পারিজন করলে আমরা কি বলবো, যে ইন কেস অফ শর্ট টার্ম ফাইন্যান্সিং ইট উইল বি রিস্কি, বিকজ আমরা টাইমলি লোন পাবো কিনা, আদৌ লোন পাবো কিনা, সেটি একটি বিষয়। তো এই কারণে ইট ইজ রিস্কি। আর লং টার্ম ফাইন্যান্স করলে তো একবারে লোন নিয়ে রাখলাম 5 বছর 10 বছরে, আর কোনো টেনশন নাই। সো দিস আর দ্য অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ শর্ট টার্ম ফাইন্যান্সিং। তাহলে আমরা অ্যাডভান্টেজগুলি কি কি বললাম? একটা হলো যে এর স্পিড বেশি শর্ট টার্মের, এটা একটা অ্যাডভান্টেজ। ইট ইজ মোর ফ্লেক্সিবল, ফ্লেক্সিবিলিটি বেশি, এটা আরেকটি অ্যাডভান্টেজ। এর কস্ট কম, এটি আরেকটি অ্যাডভান্টেজ। আর ডিসঅ্যাডভান্টেজের মধ্যে একটি পেলাম, সেটি হলো ইট ইজ কি, রিস্কি। ইট ইজ রিস্কি কম্পেয়ার টু লং টার্ম ফাইন্যান্সিং। তাহলে প্রথম তিনটি হলো আমাদের অ্যাডভান্টেজেস অফ শর্ট টার্ম ফাইন্যান্সিং, আর পরের লাস্ট ওয়ান হলো ডিসঅ্যাডভান্টেজেস অফ লং টার্ম ফাইন্যান্সিং। বুঝছো? জি স্যার। না বুঝলে বলো। তাহলে আমরা এই চ্যাপ্টারে কি কি জানলাম? আমরা প্রথমে কিছু টার্ম আলাপ করলাম, তারপরে আমরা ওয়ার্কিং ক্যাপিটাল সাইকেল আলাপ করলাম, তারপরে লাস্ট অফ অল অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজ অফ শর্ট টার্ম ফাইন্যান্সিং নিয়ে আলাপ করেছি। এই চ্যাপ্টারের শেষের দিকে দেখো 584 পেজে
এখানে কিছু কোশ্চেন আনসার রয়েছে, এগুলি তোমরা পড়বে। যেমনি হোয়াট ইজ ওয়ার্কিং ক্যাপিটাল অ্যান্ড ওয়াই ইজ ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট ইম্পর্টেন্ট টু দ্য সার্ভাইভাল অফ এ ফার্ম। এটা কোশ্চেন, আবার সাথে আনসারও দেওয়া আছে। তোমাদের সুবিধার জন্য সামারি করে দিয়েছে কোশ্চেন বা টপিক এবং আনসার। হাউ আর ওয়ার্কিং ক্যাপিটাল অ্যাকাউন্ট রিলেটেড, তারপরে ওয়াই ইজ ইট ইম্পর্টেন্ট ফর ম্যানেজমেন্ট টু আন্ডারস্ট্যান্ড দ্য ফার্মস ক্যাশ কনভার্সন সাইকেল, এটি পড়বে। আর লাস্টটা পড়বে হাউ শুড দ্য ফার্ম ফাইন্যান্স ইটস ওয়ার্কিং ক্যাপিটাল নিডস। শুনতে পাচ্ছ? জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে এই চ্যাপ্টার মোটামুটি আমাদের শেষ। শেষ। এই চ্যাপ্টারে তো ম্যাথ আছে। ম্যাথ আছে, অনেক ম্যাথ আমরা করিনি, ম্যাথে আর যাব না এখানে। আমরা যেগুলি মনে রাখতে হবে, যেগুলি এখানে জানতে হবে ইম্পর্টেন্ট বিষয়গুলি, সেগুলি আমরা আলাপ করলাম। তো ভাইভাতে আমরা এগুলি জিজ্ঞেস করব, ম্যাক্সিমাম গুলি কিন্তু শর্ট টাইপের কোশ্চেন দেখবে এখানে। প্রথমে যেগুলি টার্ম আলাপ করেছি এগুলি ভালো করে শিখবে। ওয়ার্কিং ক্যাপিটাল কাকে বলে, ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট কি, এগুলি ভাইভাতে এই জাতীয় কোশ্চেন জিজ্ঞেস করব, যাতে বলতে পারো, এইভাবে প্রিপারেশন নিবে। কোশ্চেন আনসার তো এখানে কয়েকটি সামারি বলেই দিলাম, এগুলি ভালো করে দেখবে, তাহলে আমাদের চ্যাপ্টারও শেষ হলো, প্লাস এক্সামের জন্য প্রিপারেশনও নিতে হবে। কারণ ফাইনালও হয়তো আমাদের অনলাইনই হবে, ভার্সিটি কবে খুলে তার তো আর কোনো ঠিক নেই। জি বুঝছো? স্যার। স্যার আমাদের মিডের রেজাল্টটা স্যার। রেজাল্ট পরে জানাই দিব, এটা আছে, রেডি আছে, বলে দিব এক সময়। তো কোনো প্রশ্ন যদি থাকে, যদি না বুঝছো বলো, আর না হলে তো আজকে শেষ করবো। পরে কে কে এসছো? স্যার আমি। সামি পরে এসছো, আর স্যার আমি রবিউল রবিউল। 50-এ আসছিলাম স্যার। আচ্ছা, যাই হোক, আমি তাহলেই করব, ভিডিওটা দিয়ে দিব আপলোড করে, যাতে করে যারা জি স্যার। মিস করেছে জি তোমরা স্যার, আবার দেখে নিও, ঠিক আছে? জি স্যার, ইনশাআল্লাহ। ওকে, ইনশাআল্লাহ, বেস্ট অফ লাক। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম